সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রামে। আমি ফাবিয়ানিসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে কথা বলছি এবং আজকে আমাদের বিশেষ অতিথি আইআরএস এনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কাকাতুয়া এজেন্সি। কেমন আছেন? জি, ভালো আছি। এবারের খুব বড় একটা হট টপিক হচ্ছে বিগ বিউটিফুল প্ল্যান এবং বিগ বিউটিফুল বিল যেটা বলছি, সেই বিগ বিউটিফুল বিল নিয়ে যদি কিছু বলেন, কি এটার পিছনে আইআরএস এর উদ্দেশ্যটা কি? বিগ বিউটিফুল বিলের একটু যদি আমি পিছনে যাই, প্রেসিডেন্ট বাইডেন একটা বিল উনি ইন্ট্রোডিউস করেছিল, মানে এই সরকারের আগের সরকার, এবং সেটার নাম ছিল বিবিবি, বিল্ড ব্যাক বেটার বিল। ওই বিলটার নাম ছিল। সেটাকে কিছুটা নকল করে অথবা সেটাকে হয়তো আন্ডারমাইন করে এরাও একটা বিল এনেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এটারও নাম রেখেছে বিবিবি, বিগ বিউটিফুল বিল। তবে বিগ বিউটিফুল বিলে উনি যেটা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, উনি উনার নির্বাচনী কিছু প্রতিশ্রুতি ছিল, সেইগুলোকে উনি কিছুটা রাখার চেষ্টা করেছেন। যেমন উনি নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম। তারপর সিনিয়র সিটিজেনদেরকে উনি বলেছিলেন যে সোশ্যাল সিকিউরিটি ইনকামটা ট্যাক্স ফ্রি করে দিবে, যদিও সেটা করতে পারেননি। এবং আমেরিকান কার ইন্ডাস্ট্রিকে এনকারেজ করার জন্য উনি বলেছিলেন যে আমেরিকান গাড়ি যদি কেউ কিনে, বিজনেসের জন্য হোক অথবা পার্সোনাল ইউজের জন্য যদি কিনে, যেই ইন্টারেস্টটা পে করবে সেটাকে উনি ডিডাক্টেবল করে দিবেন। তো এগুলোর অনেক কিছুই উনি পুরোপুরি দিতে পেরেছেন, কিছু অর্ধেক অথবা সামহাও অ্যাকোমোডেট করেছে। এর মধ্যে ওই সিনিয়র ডিডাকশান, যেটা সোশ্যাল সিকিউরিটিটা ডিডাকশান করতে পারেননি, যেহেতু এনাফ ভোট ছিল না ওনার কংগ্রেসে, সেই কারণে উনি ওটাকে সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অথবা ডিডাকশান 6,000 পার পারসন, 12,000 পার কাপল, এই ডিডাকশানগুলো উনি করে দিয়েছেন। তাহলে সিনিয়র সিটিজেনদের জন্য ভালোই সুবিধা এবার তাহলে দেয়া হচ্ছে বলা যায়। জি, অবশ্যই অনেক ভালো সুবিধা। এবং এটাও কিন্তু একটু লো ইনকাম ক্যাটাগরিতে। লো ইনকাম বলতে এটা সিঙ্গল যারা, ওদের ইনকাম 75,000-এর উপরে যখন যাবে, এই 6,000 ডিডাকশানটা কিন্তু গ্র্যাজুয়ালি ফেজ আউট হতে শুরু করবে এবং 1,75,000-এ গিয়ে এটা পুরাটাই ফেজ আউট হয়ে যাবে। অর্থাৎ সিঙ্গল ফাইল করছে, 65 অথবা এর ঊর্ধ্বে বয়স, তার ইনকাম যদি 1,75,000 হয়, উনি কিন্তু কোনো ডিডাকশান পাবেন না। আচ্ছা, ঠিক তেমনি ম্যারিড ফাইলিং জয়েন্ট, তাদের ইনকাম 1,50,000 থেকে যদি উপরে যেতে শুরু করে, তাদের ডিডাকশানটা ধীরে ধীরে ফেজ আউট হয়ে যাবে। এবং তাদের ইনকাম যদি 2.5 লাখের উপরে যায়, তাহলে টোটালি ফেজ আউট হয়ে যাবে। তো তার মানে এগুলো দেয়া হয়েছে মূলত যারা স্বল্প আয়ের লোকজন তাদেরকেই। ফর সে কারো ইনকাম 1 লাখ টাকা বা 1 লাখ ডলার যদি বলি, সেক্ষেত্রে তাও উনি কিছু পাচ্ছেন। উনি কিছু পাচ্ছেন, হ্যাঁ, কিন্তু উনি 6,000 পুরোটা পাচ্ছেন না, উনি হয়তো 4,000 পাচ্ছেন। উনার ইনকাম যখন 1.5 লাখে যাবে, উনি হয়তো 2,000 ডিডাকশান পাবেন। 1,75,000-এ যখন যাবে, উনার ফেজ আউট, উনি 0 ডিডাকশান পাবেন। এই ক্যালকুলেশনটা কি আইআরএস থেকেই হয়ে আসে যে কতটুকু পাচ্ছেন? অবশ্যই অবশ্যই এটা আইআরএস করে থাকে। এবং ইনফ্যাক্ট আইআরএস তো তারা কোনো সিদ্ধান্ত নেয় না, যে কোনো বিলের যে ইনটেন্ট, মানে যে কোনো বিল, যে কোনো আইনের একটা কিন্তু লেজিসলেটিভ ইনটেন্ট থাকে, যে ওরা কিছু লোককে সার্ভ করার জন্য এই আইনটা আনছে। তো সেটা যখন আইআরএসকে এক্সপ্লেন করা হয়, তখন ওরা আইনটাকে এভাবে কার্যকরী করে অথবা ইমপ্লিমেন্ট
করে। এই যে ওভারটাইমের উপরে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না বা আপনার টিপসের উপর ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে কি এটাকে প্রমোট করা হচ্ছে যে বেশি করে ওভারটাইম করা হোক, বা এর পেছনে যুক্তিটা আপনার কি বলে মনে হয়? এর পিছনে যুক্তি হচ্ছে, আমি প্রায়শই বলে থাকি যে ওভারটাইম অথবা টিপসের জবগুলো খুব সাধারণ মানুষ করে থাকে। তাদেরকে সাহায্য করার জন্য যে গভর্নমেন্টের একটা কিন্তু এই ট্যাক্সের খুব বড় ধরনের কাজ হচ্ছে যে সম্পদকে রিডিস্ট্রিবিউট করা। সাধারণত দেখবেন টাকার একটা কিন্তু ডলারের একটা ধর্ম হচ্ছে এ ধনীর হাতে গিয়ে জমা হয়, গরিবের হাত থেকে চলে যায়। তো ট্যাক্সিংয়ের মাধ্যমে সরকার যেটা করে সেটা হচ্ছে এটাকে রিডিস্ট্রিবিউট করে। তার মানে ধনীদের উপর ট্যাক্সের বোঝাটা একটু বাড়িয়ে দেওয়া হয় এবং যারা গরিব নিম্ন আয়ের লোকজন তাদের ট্যাক্সের বোঝা কমিয়ে দিয়ে তাদেরকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়। স্টেট এবং লোকাল ট্যাক্স নিয়ে যদি একটু জিজ্ঞেস করি। এটা হচ্ছে আইটেমাইজ ফাইলিংয়ে এ বছরের এটাও বিগ বিউটিফুল বিলের একটা বড় ছাড়। আগে যারা আইটেমাইজ ফাইল করতেন গত 8 বছর অনেকেই আইটেমাইজ ফাইল করতে পারেননি, যেহেতু সল্ট ট্যাক্স স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সের উপর একটা ক্যাপ দিয়ে দেয়া হয়েছিল এবং সেটা ছিল 10,000, 10,000। বিগ বিউটিফুল বিলে এই ক্যাপটাকে বাড়িয়ে 40,000 করা হয়েছে। 40,000 করাতে স্পেশালি যারা বড় বড় স্টেটগুলোতে বড় বড় সিটি অথবা সাবার্বে থাকে এবং প্রচুর প্রপার্টি ট্যাক্স পে করে অথবা স্টেট ট্যাক্সও অনেক বেশি যেসব অঞ্চলে, যেমন ক্যালিফোর্নিয়া হতে পারে, নিউ ইয়র্ক হতে পারে, শিকাগো হতে পারে, ইলিনয় হতে পারে, এই স্টেটগুলোর কিন্তু স্টেট ট্যাক্স অনেক হাই, আবার লোকাল ট্যাক্সও আছে, তারা এটার সুযোগ পাবে। এবং এই 40,000 ক্যাপ করার কারণে গতবার আমরা দেখেছি এর আগের বছরগুলোতে 3 থেকে 5% লোক আইটেমাইজ ফাইল করত, কিন্তু এই সল্ট ক্যাপ বাড়িয়ে 40,000 করার কারণে আমরা আশা করছি এবছর 10 to 15% লোক আইটেমাইজ ফাইল করবে। এই আইটেমাইজ ফাইলিংটা করার পিছনে কি কি ডকুমেন্টস লাগতে পারে? আইটেমাইজ ফাইলিংয়ের পিছনে সাধারণত বোঝার সুবিধার জন্য আমি একটু বলি যে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। আমার ইনকাম 100,000, আমরা ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইল করে থাকি, সরকার আমাকে বলছে তোমাকে কিচ্ছু দেখাতে হবে না, 33,000 তোমার ইনকাম থেকে বাদ দিয়ে দাও। আমি বাদ দিয়ে দিলাম, থাকলো 67,000, বলো যে এটার উপরে আমাকে ট্যাক্স পে করো। আর আইটেমাইজ তখনই আমি করব যখন আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন নিচ্ছি না, তার মানে আমার কাছে আইটেম আছে যেই আইটেমগুলোকে আমি যোগ করলে 33,000-এর বেশি আমি ডিডাক্ট করতে পারবো। এই আইটেমগুলো হচ্ছে প্রপার্টি ট্যাক্স, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, মর্গেজ ইন্টারেস্ট, চ্যারিটেবল ডিডাকশনস, মেডিকেল ডিডাকশনস। এগুলো সবগুলোকে আমি যদি একত্রিত করি এবং দেখি যে আমি 50,000 ডিডাক্ট করতে পারবো আমার ইনকাম থেকে, তাহলে তো আমি 33,000 যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা আমি নিব না, যেহেতু আমি হায়ার ডিডাকশন নিব আমার ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে আনার জন্য। এখানে আরেকটা জিনিস আইটেমাইজে অনেক সময় দেখা গেছে যারা গ্যাম্বলিং করেন তারাও কিন্তু আইটেমাইজ ফাইল করে, যেহেতু তারা, আমার কাছে বেশ কিছু ফাইল আছে, এরা বিগ টাইম গ্যাম্বলার, ওরা অনেক গ্যাম্বলিং করেন এবং উনাদের উইনিং হচ্ছে $4-5 লাখ দে উইন। এখন আপনি যেই $4 লাখ উইন করলেন, ইফ ইউ হ্যাভ সাপোর্টিং ডকুমেন্ট যে আপনি $4 লাখ খেলতে খরচ করেছেন, সাধারণত ক্যাসিনোগুলো এই ডকুমেন্ট দিয়ে থাকে, উনি কিন্তু আইটেমাইজে ওই $4 লাখ ডিডাকশন নিতে পারেন। আচ্ছা,
তো ম্যাক্সিমাম উইনিং অ্যামাউন্ট পর্যন্ত কেউ হয়তো 2 লাখ উইন করেছে কিন্তু তার কাছে ডকুমেন্ট আছে যে সে $3 লাখ খেলেছে, লস করেছে, সে 2 লাখ পর্যন্ত ডিডাকশন নিতে পারবে। তো ওর জন্য আইটেমাইজ ফাইলার যারা করে তাদের হাতে এই ধরনের আইটেমসগুলো যদি থাকে তখনই তারা আইটেমাইজ ফাইল করতে উদ্বুদ্ধ হয় অথবা উৎসাহিত হয়। বিগ বিউটিফুল বিলে আপনি বলেছিলেন গাড়ির কথা, তো এটা কি নতুন অ্যাড করা হয়েছে যে গাড়ি আমেরিকান গাড়ি হতে হবে? জি, এটা সম্পূর্ণরূপে নতুন। এটা হচ্ছে আমেরিকান কার ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য এই আইনটা করা হয়েছে। যেহেতু এখানে কিন্তু প্রবণতা একটু বিদেশি গাড়ি কিনা, লোকজন দেখবেন জার্মান কার, ইটালিয়ান কার, ব্রিটিশ কার অথবা জাপানিজ কার বেশ কেনাবেচা হয় এবং হালে তো কোরিয়ান গাড়িও বেশ বিক্রি হচ্ছে। তো আমেরিকান গাড়ি হয়তো তার এই প্রতিযোগিতায় তাদের কম্পিটিটিভনেস হারাচ্ছে। তো তাদেরকে সাহায্য করতে গিয়ে গভর্নমেন্ট এবার বিগ বিউটিফুল বিলে যেটা করা হয়েছে যে আপনি যদি আমেরিকান গাড়ি কিনেন এবং সেটা যদি ফাইন্যান্সিংয়ে কিনে থাকেন তাহলে আপনি যে ইন্টারেস্ট পে করবেন গাড়ি কিনতে গিয়ে, এই গাড়ি আপনি পার্সোনাল ইউজও করতে পারেন অথবা বিজনেস ইউজও হতে পারে, যেটাই করুন না কেন আপনি যে ইন্টারেস্টটা পে করেছেন সেটাকে অ্যাবাভ দ্য লাইন আপনি ডিডাক্ট করতে পারবেন। সেই সঙ্গে কি আপনার মনে হয় ট্যারিফসে একটু সম্পর্ক আছে? এইভাবে এই ডিডাকশানগুলো যখন বাড়ানো হয়েছে সরকারের রেভিনিউ কিন্তু কমে যাচ্ছে। ইনকাম ট্যাক্স থেকে সরকার কিন্তু সর্বোচ্চ রেভিনিউ আর্ন করে থাকে এবং সরকার যেই খরচগুলো করে, সরকারের তো একটা হিউজ বাজেট এবং অনেকগুলো কাজ করে থাকে। তো এই খরচগুলো যদি ওরা আগের মতোই রাখতে চায় তাহলে তাকে অল্টারনেটিভ রেভিনিউ খুঁজতে হবে এবং ট্যারিফ হচ্ছে সেই জায়গা যেখানটায় সরকার আশা করছে যে তারা ইনকাম ট্যাক্স থেকে যেই রেভিনিউ লুজ করবে এই ডিডাকশানগুলো দেওয়ার কারণে সেটা ট্যারিফ থেকে তারা উঠিয়ে আনতে পারবে। একটু সরে যদি আসি টপিকটা থেকে, W2 এবং উইথহেল্ড নিয়ে যদি একটু কথা বলতেন, কিভাবে করে বছর শেষে কম দিলাম কিন্তু সারা বছর জুড়ে আমি একটু ট্যাক্স বেশি পে করলাম। অনেক সময় ট্যাক্স পেয়ার এসছে আমার কাছে এবং বলছে আমি এবং আমার বন্ধু আমরা একই কাজ করি, একই বেতন পাই, ওর বেতনও 1500 উইকলি, আমার বেতনও 1500 উইকলি, ওর 2 বাচ্চা আমারও 2 বাচ্চা, ও রিফান্ড পেল 12,000, আমি কেন পাচ্ছি 9,000, এই 3,000 কম কেন? ওর ইনকাম যা আমারও তো তাই। ওনারা শুধু ইনকামটা দেখেন, ওনারা কিন্তু ট্যাক্স উইথহেল্ড, এই যে আপনি যেই প্রশ্নটা করলেন, দেখেন না। ফেডারেল ট্যাক্স উইথহেল্ড কিন্তু একটা আপনার রিফান্ডের বড় অংশ এবং আপনি যদি ফেডারেল ট্যাক্স বেশি উইথহেল্ড করান ডেফিনেটলি আপনি বেশি রিফান্ড পাবেন, আর যে কম উইথহেল্ড করেছে সে কম রিফান্ড পায়। তো এখানে ইউজুয়ালি উইথহেল্ডটা ছোট্ট একটা অঙ্ক যেটা বক্স 2-এ থাকে, সবাই বক্স 1-এ আপনার টোটাল ইনকামটা আসে। ধরেন আপনার টোটাল ইনকাম 75,000, ও বলছে আমারও তো ইনকাম 75,000, আমার বন্ধুর ইনকামও 75,000, কিন্তু বক্স 2-তে বন্ধুর উইথহেল্ড আছে 8,500 আর ওর বক্স 2-তে আছে 4,500, কম। তো 4,000 সে কম দিয়েছে, তো সে তো 4,000 কম রিফান্ড পাবেই, যেহেতু ও তো বন্ধু যেটা ট্যাক্স ফাইল করে ফেরত পাচ্ছে ও তো সারা বছর ওটা তার বাসায় আগেই নিয়ে এসছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে যদি একটু বলতেন। 16 বছর পর্যন্ত বাচ্চারা এটার জন্য এলিজেবল, এর উপরে 17 হয়ে গেলে সেই বাচ্চা কিন্তু পায় না। এখন অনেক সময় বাবা মা বলে গত বছর আমার তো রিফান্ড এই ছিল, সেম ইনকাম, এবছর কেন আমার রিফান্ড কমে আসছে? তো আমরা তখন তাড়াতাড়ি তার ফাইলে গিয়ে প্রথমে দেখি তার বড় বাচ্চাটার বয়স। ডেট অফ বার্থ কত। ইফ ইট ইজ 2006
তার মানে সে 17 হয়ে গেছে, অতএব তার ইনকাম ওই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2200 যেটা, ওটা এবছর নাই। তো ওই বছর না থাকার কারণে ওনার রিফান্ড কমে গেছে। তো অনেক সময় এটা বোঝানো সহজ হয়, বলি যে ভাই এটা 16 বছর পর্যন্ত, 17 হয়ে যাওয়ার কারণে এটা আর নাই আপনার ফাইলে। তো ওরা বুঝে, এবং বুঝে যে এই কারণেই আমার রিফান্ডটা এবার কম হয়েছে। ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এক্ষেত্রে কি কোনো ডিফারেন্সিয়েশন হয় বা কিভাবে করে এটা কাজ করে? হ্যাঁ, অনেক সময় এটাকে এভাবে দেওয়া হয়, ধরেন আপনার আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, আপনার ইনকাম সে ফর এক্সাম্পল 25,000, ফার্স্ট চাইল্ডের জন্য আমার কাছে এক্স্যাক্ট টেবিলটা নাই, আমি এস্টিমেটেড বলছি বোঝার সুবিধার জন্য হাউ ইট ওয়ার্কস। প্রথম চাইল্ডের জন্য আপনাকে দেয়া হয়েছে 4,000, দ্বিতীয় চাইল্ড, আপনার দুটো চাইল্ড এখন সেম ইনকাম 25,000, আপনাকে কিন্তু 8,000 দিবে না, দ্বিতীয় চাইল্ডের জন্য দিবে ধরেন 6,500। থার্ড চাইল্ড সেম ইনকাম 25,000, আপনি পাচ্ছেন 8,000। তো এটা ঠিক ট্রিপল না, মানে প্রথম চাইল্ড 4,000, দ্বিতীয় চাইল্ড 8,000, তৃতীয় চাইল্ড 12,000, এইভাবে অঙ্কটা কাজ করে না। আর এই যে বললাম 25,000 ইনকামে মোস্টলি সেকেন্ড অ্যান্ড থার্ড চাইল্ডে আপনি মোস্ট অফ দ্য রিফান্ড পান। তারপর যখন আপনার ইনকাম বাড়তে থাকে, আপনার কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট কমতে থাকে। আমি অনেকেই বলে থাকে, অন্যান্যরা বলছে 68,000 ইনকাম পর্যন্ত 3 চাইল্ডে আমি 8,000 পাবো। তো আমি একজন অফিসে বলছিলেন, আমি তাকে দেখলাম যে আপনার যদি ইনকাম 66,000 হয়, 3 চাইল্ডের জন্য আপনি 1,200 টাকা পাবেন। বিগত বছরগুলো থেকে তাহলে এই বছরের ট্যাক্স সিজনে কিরকম পরিবর্তন দেখতে পাচ্ছেন? এবছর ট্যাক্স সিজনে আমরা ধরে নিচ্ছি যে রিফান্ড অঙ্কটা বেশি হবে, বড় হবে। গত বছর যেমন রিফান্ড অঙ্কটা ছিল $3,090 অ্যাভারেজ রিফান্ড, এবছর বলা হচ্ছে যে অ্যাভারেজ রিফান্ড হবে 4,100, অর্থাৎ অ্যাবাউট $1,100 বেশি পার রিফান্ডে এক্সট্রা টাকা আসবে এই বিগ বিউটিফুল বিলের কারণে। এই প্ল্যানটার জন্য কি অতিরিক্ত কোনো ডকুমেন্টস লাগে নাকি নর্মাল ডকুমেন্টসগুলোই? অতিরিক্ত কিছু নয়, কিছু ডকুমেন্ট লাগছে, যেহেতু গত বছর জুলাই মাসে এই বিলটা পাস হয়েছে। অনেক এমপ্লয়ার ওভারটাইম এবং টিপ ইনকামগুলোকে W2-তে যথাযথভাবে আনতে পারেনি। তো ওর জন্য আমরা ক্লায়েন্টকে বলছি W2 যখন আনবেন, যারা স্পেশালি ওভারটাইম এবং টিপসে কাজ করেছে, তাদেরকে বলছি যে আপনারা আপনাদের লাস্ট পে স্টাবটাও আনবেন। অনেক সময় লাস্ট পে স্টাবে ওই ওভারটাইম অ্যামাউন্টটা দেওয়া থাকে অথবা টিপ ইনকামটা দেওয়া থাকে, তাহলে সেটার উপরে আর তখন তাদের ট্যাক্স পে করতে হবে না। হ্যাঁ, আমি ওই ডিডাকশনটা ক্লেম করতে তো আমার ডকুমেন্ট লাগবে, তো আমরা ওই লাস্ট পে স্টাব থেকে ওই ইনফরমেশনগুলো কালেক্ট করি। তা আপনার কাছে মনে হচ্ছে যে সিনিয়রদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ অবশ্যই এবছরে? অবশ্যই সিনিয়রদের জন্য এটা একটা বড় নিউজ, যেহেতু সিনিয়ররা সারা জীবন এই দেশে ট্যাক্স পে করেছে, এবং এখন রিটায়ারমেন্টে গিয়েও যদি তাদেরকে ট্যাক্স পে করতে হয়, তো ডেফিনেটলি তারা খুব মন খারাপ করে, দুঃখ পায় যে আমাদেরকে কবে ছাড় দিবে সরকার। তো তারা ছাড় পেল, অ্যাটলিস্ট 6,000 অথবা 12,000 তো ওরা ট্যাক্স ফ্রি বাসায় নিতে পারলো। এই যে তথ্যগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন, সাধারণ জনতা কি সবাই জানে এই তথ্যগুলো, যে এই ফ্যাসিলিটিসগুলো এবার প্রোভাইড করা হচ্ছে? যেহেতু এটা নিয়ে অনেক কথা হচ্ছে, একটু শোরগোলও পড়েছে আমাদের কমিউনিটিতে, জানে যে কিছু একটা চেঞ্জেস হয়েছে, কিন্তু পুরোপুরি জানে না। যারা খুব একটা নিউজ পেপার অথবা এই টিভি এসব মিডিয়াতে খুব একটা পার্টিসিপেট করেন নাই, তারা কিন্তু কম বেশি সকলেই কম বেশি জেনেছেন।
কাকাতুয়া এজেন্সি থেকে কি এই বিগ বিউটিফুল বিল প্ল্যান নিয়ে কোনো কনসালটেন্সি ক্লাস বা এই ধরনের কিছু আয়োজন করা হচ্ছে? কাকাতুয়া এজেন্সি থেকে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি বিগ বিউটিফুল বিলের উপরে ছোট ছোট রিল দিচ্ছি এবং এটা ক্রমান্বয়ে প্রকাশ হচ্ছে, সেখানে আমরা পাবলিশ করছি এবং আমরা দেখছি বহু লোক সেগুলো দেখছে। আমাদের কমিউনিটির মানুষের মধ্যে যে উৎকণ্ঠা থাকে, প্রায় সময় দেখা যায় যে ট্যাক্স কি আসলে আমরা বেশি দিচ্ছি, ট্যাক্সটা কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, কে ভোগ করছে, সেই প্রশ্নগুলো থেকে যদি আপনার কাছ থেকে কোনো উত্তর আশা করি। অনেক সময় ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে, অনেকে পে করে এবং বড় অ্যামাউন্টই পে করে থাকে, তো বলে যে পাস ভাই আমার টাকা তো পানিতে গেল, আমার এতগুলো টাকা ট্যাক্স নিয়ে গেল। তো আমি তাকে সিম্পল কয়েকটা প্রশ্ন করি যে ভাই আপনি কোথা থেকে এসছেন? উনি বলল যে আমি লং আইল্যান্ড থেকে। ড্রাইভ করে এসছেন? হ্যাঁ। আপনাকে পথে কেউ থামায় নাই? বলল যে না। রাস্তায় মাগটা ঘর নাই তো? বলল যে না। বাতিগুলো সব জ্বলছিল রাস্তার? বলল যে হ্যাঁ। ট্রাফিক সিগন্যালগুলো ঠিক ছিল? বললো হ্যাঁ। কেন এগুলো কেন জিজ্ঞেস করছেন? আমি বললাম যে এগুলো আপনার ট্যাক্স ডলার দিয়ে টেক কেয়ার করা হচ্ছে, তো আপনার ট্যাক্স পানিতে যায়নি, আপনার ট্যাক্সের বেনিফিট আপনিও পাচ্ছেন, আমরা সবাই পাচ্ছি। মানে ট্যাক্স, আমাদের ট্যাক্স দিয়েই আমরা সেবাটা আসলে আমরা নিজেরাই অর্জন করে নিচ্ছি। সেটাই, যে ট্যাক্স আমরা পে করি আইন শৃঙ্খলা সব কিছুর জন্য, তো আমার ট্যাক্স ডলার তো কাজ করছে। আমি তো রাস্তা বেশ প্রশস্ত রাস্তা দিয়ে ড্রাইভ করে আসলাম, পথে কোনো কেউ আমার গাড়ি থামায় নাই। এই যে আইন শৃঙ্খলা অথবা এই যে একটা স্মুথ লিভিং, আমি অনেক সময় বলে থাকি বাংলাদেশে যান, আপনার বাচ্চাকে স্কুলে যদি দিতে হয় আপনি টের পাবেন, আর এখানে আপনি যেই এলাকায় থাকেন তার পাশের স্কুল, আপনার এরিয়ার যেই স্কুল, সে আপনার বাচ্চাকে নিতে বাধ্য। ইভেন আপনি 911 কল করেন, বাসায় কেউ হার্ট অথবা ব্যথা পেয়েছে, অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নিয়ে যাচ্ছে, সাথে সাথে আপনাকে কিছু করতে হচ্ছে না। বাংলাদেশে আপনি কাউকে হসপিটালে ভর্তি করান, আপনার দেখবেন যে জীবন শেষ হয়ে গেছে। আপনার পরিচিত ডাক্তার লাগবে, পরিচিত এ লাগবে, ও লাগবে, একে ধরে ওকে ধরে তারপর তাকে হসপিটালে নিতে হবে অথবা অ্যাডমিট করাতে হবে। তো এই জিনিসগুলো তো, এই যে একটা স্মুথ লিভিং আমরা এখানে পাচ্ছি, এগুলো তো ট্যাক্স ডলারের বিনিময়ে। দর্শকদের জন্য কি পরামর্শ, কখন ফাইল করা উচিত বা কি কি ভুল সংশোধন করা উচিত? দর্শক, কখনো কোনো ডকুমেন্ট মিসিং করে অথবা আপনি পাননি, হয়তো একটা W2 ভাবলেন 4 জায়গায় কাজ করেছেন, 3টা পেয়ে গেছেন, এটা দিয়ে ফাইল করলেই হবে, এটা কিন্তু একান্তই ভুল। আপনাকে সেই মিসিং W2টাও কিন্তু সংগ্রহ করতে হবে। এবং অনেকেই এসে আমাদের সাথে তর্ক করে আমার এমপ্লয়ার দেয় নাই। এমপ্লয়ারের যেমন দায়িত্ব আপনাকে W2টা দেওয়া, আপনারও দায়িত্ব এমপ্লয়ার থেকে W2টা সংগ্রহ করা। অতএব আপনি শুধু একতরফা বলতে পারবেন না যে সে দেয়নি। সে না দিয়ে থাকলে আপনি কি এফোর্ট দিয়েছেন এটা কালেক্ট করার জন্য, সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবং অনেক সময় আইআরএসের কাছে গেলে আপনি কিন্তু ইনকাম স্টেটমেন্ট জোগাড় করতে পারেন। কোনো W2, কোনো 1099 যদি মিসিং থাকে, সেগুলো সাথে না নিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে আসবেন না। সুপ্রিয় দর্শক, কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রাম থেকে আমি ফাবিহা নিসা আজকে এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। দেখা হবে সামনের প্রোগ্রামে আরও অনেক আয়োজন নিয়ে।